জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। শুরু করছি ক্রস ফায়ার। আজকে ঘটনাবহুল একটা দিন। প্রথমেই জানিয়ে রাখি, উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিভাবে মূল্যায়ন হবে তার রূপরেখা ঠিক করবে বিশেষজ্ঞ কমিটি। আগামী এক সপ্তাহের মধ্যেই সেই রূপরেখা তৈরি হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি গত শনিবার গুরুদায়িত্ব পাওয়ার পর আজকে তার প্রথম সাংবাদিক সম্মেলন ছিল। আলাদাভাবে সবার নজর ছিল কি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বার্তা দেন সেই দিকে। এবং বোঝাই গেল, খুব স্পষ্ট করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এবার আর বাংলার মধ্যেই সীমাবদ্ধ রাখতে রাজি নয় তৃণমূল কংগ্রেস। সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়ে দিলেন যে এরপর জাতীয় রাজনীতিতে রোডম্যাপ স্থির করতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সঙ্গে তারা সম্মুখ সমরে যাবে। আর এরই মধ্যে বিকেল 5টায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণকে নিয়ে কৌতূহল ছিল তুঙ্গে। দীর্ঘদিন ধরে যে বিতর্কটা দানা বাঁধছিল, আজ প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন যে 21শে জুন থেকে 18 ঊর্ধ্ব সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। আমরা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার মূল্যায়নের রূপরেখা কি হবে তাই নিয়ে আজ রাত 8টায় আলোচনা করব। আপাতত আমরা চোখ রাখবো ফ্রি ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রীর অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাংবাদিক সম্মেলন নিয়ে। প্রথমে যদি দেখি, প্রধানমন্ত্রী আজকে জানিয়ে দিলেন যে 18 ঊর্ধ্বদের জন্য বিনামূল্যে ভ্যাকসিনের ব্যবস্থা করা হচ্ছে। শুনুন। जून सोमवार से देश के हर राज्य में 18 वर्ष से ऊपर की उम्र के सभी नागरिकों के लिए भारत सरकार राज्यों को मुफ्त वैक्सीन मुहैया कराएगी। कुल वैक्सीन उत्पादन का 75% हिस्सा भारत सरकार खुद ही खरीदकर राज्य सरकारों को मुफ्त देगी। यानी देश की किसी भी राज्य सरकार को वैक्सीन पर कुछ भी खर्च नहीं करना होगा। अब तक देश के करोड़ों लोगों को मुफ्त वैक्सीन मिली है। अब 18 वर्ष की आयु के लोग भी इसमें जुड़ जाएंगे। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেবাংশু ভট্টাচার্য, কংগ্রেসের পক্ষ থেকে সৌম্য আইচ রায়, আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শিবাজি প্রতিম বসু এবং কিছুক্ষণের মধ্যে বিজেপির পক্ষ থেকে শতরূপা আমাদের সঙ্গে যোগ দিতে চলেছেন। আমি দেবাংশুর কাছেই শুরুতে আসবো। দেবাংশু, দীর্ঘদিন ধরে এই দাবিটার বিরোধীদের ছিল, শেষ অবধি আজকে প্রধানমন্ত্রীর যে ঘোষণা, এর কি বলা যায় যে প্রধানমন্ত্রী শেষ অবধি সেই দাবিটাতে স্বীকৃতি দিয়ে এবং এই যে বিনামূল্যে 18 ঊর্ধ্ব সবাইকে বিনামূল্যে ভ্যাকসিনের যে সিদ্ধান্ত আজকে ঘোষণা করলেন সেটা মাস্টার স্ট্রোক? দেখুন, নরেন্দ্র মোদীর এটা প্রথমেই বুঝে যাওয়া উচিত ছিল। রাজ্যের নির্বাচনগুলিতে উনি যে জবাবটা পেয়েছেন, সর্বসাকুল্যে 800-র উপরে বিধানসভায় বিজেপির 100 সামান্য বেশি আসনে জয়লাভ করা গোটা দেশের, সেখান থেকে মানুষ স্পষ্টভাবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একটা মতামত দিতে চাইছে তার কিছু কিছু নীতির ভিত্তিতে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন প্রচার চলাকালীনও বলেছিলেন এবং নির্বাচন শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী হওয়ার পরেও এই কথাটা বারবার বলেছেন যে আমরা কেন্দ্রীয় সরকারকে বলতে চাই তারা ফ্রিতে ভ্যাকসিন দিক। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তার পরবর্তীকালে যখন সমস্ত মুখ্যমন্ত্রীরা সম্মিলিতভাবে, দিদি বারবার আবেদন করেছিলেন যে সবাই এক জায়গায় আসুন, এসে কেন্দ্রকেই আবেদন করুন, এবং তারই নেতৃত্বে যখন সমস্ত বিরোধীরা এক জায়গায় হয়ে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা, এদের বলা ভালো শুধুমাত্র একটা নির্দিষ্ট দলের সরকার বাদ দিয়ে বিজেপির সরকারের মুখ্যমন্ত্রীরাও যখন এই ব্যাপারটায় কোথাও গিয়ে দেখা যাচ্ছে তারাও চাইছেন কেন্দ্রীয় সরকার দিক ভ্যাকসিন, তখন নরেন্দ্র মোদী আজকে একটা ঘোষণা করতে বাধ্য হয়েছেন। আমরা অবশ্যই সাধুবাদ জানাচ্ছি, বেটার লেট দ্যান নেভার, কিন্তু এটা আরো আগে হওয়া উচিত ছিল। কিন্তু আমার একটা ছোট্ট প্রশ্ন, যে এই সমস্ত ঘোষণার ক্ষেত্রেও নরেন্দ্র মোদীকে তিথি নক্ষত্র দেখে বিকেল 5টায় আসবো, এত সেকেন্ড এত মিনিটে পঞ্জিকা দেখে গৃহপ্রবেশের মতো এত সময় আসবো, এটা এগুলো করার তো কোনো দরকার পড়ে না। সাধারণ মানুষ, এটা একটা সাধারণ সরকারি অর্ডার, একটা গভর্নমেন্ট অর্ডার জারি হলেই সাধারণ মানুষ এগুলো জেনে যায়। যাই হোক, যেভাবেই করুন, উনি যত রং চড়িয়েই করুন, আলটিমেটলি করেছেন। আমি চাই, আমরা সবাই চাই, আমাদের দল চায় এই ব্যাপারটা ভালোভাবে ইমপ্লিমেন্ট হোক এবং দেশের প্রত্যেকটা মানুষ ফ্রিতে ভ্যাকসিন পাক। যে প্রতিশ্রুতি ওরা বিহারের নির্বাচনের আগে এবং বাংলা নির্বাচনের আগে তারা দিয়েছিলেন, সেটা তারা অক্ষরে অক্ষরে যেন পালন করেন। আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন বিজেপির পক্ষ থেকে শতরূপা। শতরূপা, বিরোধীরা যে বক্তব্য এই মুহূর্তে যে রিয়াকশন দিচ্ছেন, যে সেই কাজটাই তো হলো, অর্থাৎ যে দাবিটা বিরোধীরা করে আসছিলেন সেই দাবিটা মানতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু তার জন্য এতটা কালক্ষেপ কেন?
মানতে বাধ্য হলো এই কথাটা তো আমি মানতে একেবারেই রাজি নই। আমাদের তো প্রথম থেকেই আমরা বলেছিলাম যে আমরা ফ্রি ভ্যাকসিনেশন দেবো, এবং আপনারা খোঁজ নিয়ে দেখুন। ইনফ্যাক্ট মানে মৌপিয়া হ্যালো, আমি আসলে ভিডিও দেখতে পাচ্ছি না। না, আমার বক্তব্য একটাই যে প্রথম থেকেই কিন্তু আমরা বলেছিলাম যে আমরা দেবো। মাঝখানে এই হঠাৎ করে রাজনীতিকরণ করে, হঠাৎ করে জেদাজেদি করে যে না আমাদের চাই না, অন্য সরকারেরটা আমরা নেবো না, অন্য পার্টিরটা আমরা নেবো না, মানুষের প্রাণ নিয়ে ভ্যাকসিন নিয়ে এই নিম্ন ধরনের রাজনীতিটা অন্যান্য রিজনাল পার্টিগুলো না করলেই পারতো, বিশেষ করে তৃণমূল এটা না করলেই পারতো। অনেক আগে ভ্যাকসিন এনিওয়ে আসছিল, এনিওয়ে প্রচুর লক্ষ লক্ষ ভ্যাকসিন এসে গেছে। অহেতুক এরা তৃণমূলেরা চেঁচামেচি করে লাফালাফি করে বলে আমরা নাকি ভ্যাকসিন কিনেছি, আদৌ ভ্যাকসিন কেউ কেনেনি। অসংখ্য ভ্যাকসিন, অসংখ্য লক্ষ লক্ষ ভ্যাকসিন মৌপিয়া এসেছে এখানে। ফ্রিতে ভ্যাকসিন দিন, উনি এসে বলছেন রাজ্য সরকার বলেছে নেব না। এ কি বলছেন উনি? মানে উনি মনে হয় ঠিকঠাক করে বিজেপির ব্রিফিংটাও পড়ে আসেননি। আই এম সরি টু সে। মানে কোনো ব্যক্তি আক্রমণ নয় দেবাংশু, সমস্ত প্লিজ। রাজ্য সরকার যেখানে প্রথম থেকে বলছে কেন্দ্রকে ফ্রি ভ্যাকসিন দিতে হবে, এই না আমি বলতে চাইছি কেন্দ্রীয় সরকার যেখানে প্রথম থেকে বলছে ফ্রি ভ্যাকসিন কেন্দ্র ফ্রি ভ্যাকসিনই দিচ্ছিল, কেন্দ্রীয় ফ্রি ভ্যাকসিন লক্ষ লক্ষ পাঠিয়েছে। তার মধ্যে আপনারা এই যে এখন যেরকম গলাবাজি করছেন না, এখন যেরকম গলাবাজিটা করছেন, সেই গলাবাজি আপনাদের মুখ্যমন্ত্রী করেছে। আপনাদের মুখ্যমন্ত্রী এই গলাবাজিটা করে ওরা প্রমাণ করার চেষ্টা করেছে, জাহির করার চেষ্টা করেছে যে আপনারা কি ভ্যাকসিন কিনেছে, ভ্যাকসিন কেনার কোনো প্রয়োজন ছিল না। এনিওয়ে কেন্দ্রীয় সরকার বারবার দিয়ে যাচ্ছে। আর মমতা ব্যানার্জি বলেছিল, মমতা ব্যানার্জির কথাই যখন বলছে, মমতা ব্যানার্জি কিন্তু বারবার বলেছে যে উনি নাকি ফ্রি ভ্যাকসিন দেবেন, ওখান থেকে যে ফ্রি ভ্যাকসিন দেবেন। এত মিথ্যা কথা একজন মাননীয় বলতে পারে, এটা বলা বাহুল্য। মাথায় রাখবেন, রাজ্য সরকারগুলোর মতামত মানে সেই রাজ্যের জনগণের মতামত। কারণ এবার কিন্তু যে মতামতটা হয়েছে আপনাদের এই নীতিগুলোর এগেইনস্টে মানুষ দিয়েছে। রাজ্য সরকার যে দল লড়েছে তাদের পক্ষে মানুষ দিয়েছে। শুনুন, আমাদের 77টা এমএলএ, 77টা এমএলএ পশ্চিমবঙ্গ আমাদের দিয়েছে। সেজন্য বেশি ভোট নিয়ে বক্তব্য করবেন না। আপনারা ভয় পাচ্ছেন বলে রোজ রোজ প্রতিদিন প্রতিশ্রুতি আপনারা ভুলভাল দিয়ে যাচ্ছেন। আপনি এই ধরনের কথা বলবেন না, মানুষ দেখছে। আপনারা ভুলভাল যাওয়ার আগে আমি অধীর রঞ্জন চৌধুরী, তিনি প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরপরই অধীর রঞ্জন চৌধুরী তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন আপনাদের শোনাবো। আমি নিজে চিঠি করেছি বহু আগে। আমার সঙ্গে কয়েকদিন আগে যখন সিবিআই ডিরেক্টর চয়ন নিয়ে নির্বাচন ঠিক করা নিয়ে যখন মিটিং হচ্ছিল, তখন আমি বলেছি ভারতবর্ষের কংগ্রেস পার্টির সভানেত্রী সোনিয়া গান্ধী বলে সবাই ভারতবর্ষে সবাই বলেছে, শেষে কোর্ট, সুপ্রিম কোর্টকে পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছে। প্রধানমন্ত্রী যে এই কাজটা অনেক আগে করতেন আরো ভালো লাগতো। আজকে তিনি করেছেন, তার শুভবুদ্ধি হয়েছে, ভালো লাগছে এই কারণে যে এটা সারা ভারতবর্ষের মানুষের দাবি। ভারতবর্ষের সব মানুষ চেয়েছিল, সব রাজ্য চেয়েছিল, সব পার্টি চেয়েছিল। এবং আমার আজও মনে আছে যে আমরা যখন প্রথম অল পার্টি মিটিং করেছিলাম কোভিড ভ্যাকসিনের পর, যখন অল পার্টি মিটিং করেছিলাম আমরা, তখনও কিন্তু অল পার্টি মিটিং এ এই দাবিটা তোলা হয়েছিল যে ভ্যাকসিন ফর অল, অর্থাৎ ইউনিভার্সাল ভ্যাকসিনেশন। সৌম্য রায়। না, আমি প্রথমে সবাইকে বলি একটা কথা, যে ভারতবর্ষে মোটামুটি প্রায় 21 কোটি লোককে ভ্যাকসিন দেওয়া হয়েছে, প্রায়, যদি খুব ভুল না করি। শুধু একটা জিনিস আমার মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী এত দেরি করে বললেন, ভালো কথা, দের আয় দুরুস্তায়, কিন্তু আমার একটা বিষয় আমি জানতে ইচ্ছে করছে, বা মৌপিয়া এখানে প্যানেলে যারা বসে আছেন বা আপনি আছেন, ভারতবর্ষে কোনো দিন স্বাধীনতার পরে আমরা কোনো দিন কোনো ভ্যাকসিন কিনেছি? আমরা ট্রিপল অ্যান্টিজেন নিয়েছি, বিসিজি নিয়েছি, আমরা পোলিও ভ্যাকসিন নিয়েছি, আমরা ডিপিটি নিয়েছি, আমরা টিবির ভ্যাকসিন নিয়েছি। ভারতবর্ষে ইভেন ক্যান্সার ভ্যাকসিনের জন্য, ক্যান্সারের কিছুটা 1 স্টেজ 1 এর 2-একটা মানে ভ্যাকসিনের জন্য আমরা কোনোদিন আমাদের খরচা করি। আমি জাস্ট 20 বছর পরে ভ্যাকসিন আপনারা নিয়েছেন। আমি ওনাকে একটুখানি চুপ করুন না, ওনাকে একটু টাইমলি আমি শতরূপাদি, আরে শতরূপাদি আপনার সমস্ত রাজনৈতিক না, আমি কেন শতরূপাদি একটু চুপ করুন, শতরূপাদি কথা বলার। শতরূপাদি না, আপনি ভুলভাল বক্তব্য রাখছেন, ভুলভাল বক্তব্য
দিলে আমি কি করে চুপ করতে পারি? মধ্যখানে কথা বলবেন? আপনারা বলে যাচ্ছেন এমন করে যে ভারতবর্ষে আপনাদের vaccine শুনে নিন, কোথাও ছিল। ভারতবর্ষে আপনি আপনাদের জানেন না, vaccine-ই ছিল না। কোনোদিনও আপনার এই কংগ্রেস বক্তব্যটা government আপনার মা vaccine যদি দেওয়ার শোনেন, কথা হয়নি। আপনার না, মা, না, আপনার ভারতবর্ষের কথা শ্রদ্ধেয় আমি মা জানি যদি না, শোনেন কংগ্রেস তাহলে জানে। দুঃখ পাবেন। কংগ্রেস জানে, কারণ আপনার মা যদি শোনেন না, শ্রদ্ধেয় মা যদি শোনেন তাহলে দুঃখ পাবেন। কিসে দুঃখ পাবে? ভারতবর্ষ হচ্ছে লার্জেস্ট ভ্যাকসিন প্রোডিউসিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আপনি কিসের জানেন না, জন্য? আপনার তথ্য নেই। লার্জেস্ট প্রোডিউসিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। Oh, really? আপনি কাকে বোঝাচ্ছেন এসব Oh, গল্প? really? 20 বছর ধরে, 2013 সালে পর আমরা vaccine পাওয়া যায় ভ্যাকসিনের যেখানে, লার্জেস্ট প্রোডিউসিং সেখানে আপনি কান্ট্রি। বলছেন largest আপনি vaccination নিয়েছেন কখনো? producer এখন হয়েছে। আপনি নিয়েছেন কখনো Largest- free no, আপনি no, no. আপনার Largest ভ্যাকসিন vaccine, আপনার no, ভ্যাকসিন I'm so কোনদিন নিয়েছেন sorry. পয়সা দিয়ে? অনেক বছর আপনি একটা আপনার লোক ভ্যাকসিন হবার নিয়েছেন পর কোনদিন পয়সা 20 দিয়ে? বছর, 25 বছর পর আপনার একটা মা vaccine বাবাকে জিজ্ঞাসা দেশে করবেন, এসছে। শ্রদ্ধেয় আমার আপনার কিসের মা বাবাকে vaccine? জিজ্ঞাসা করবেন। আমার vaccine লজ্জা নেই। পাবে শুনলে, আমার লজ্জা জিজ্ঞেস করার পাবে, দরকার আপনার নেই। কথা শুনলে আমি লজ্জা পাবে। যথেষ্ট আমি ভালো আসবো, আমি করে সৌম্য জানি। আপনার ছয় কথা এবং শুনলে 17 লজ্জা পাবে কাছে আপনার বাবা মা। দয়া করে বন্ধ করুন। শিবাজিদার কাছে যাব। ভারতবর্ষে শিবাজিদার কোনোদিন কাছে হয়নি। যাওয়ার আগে আমি একটু দেখব, প্রধানমন্ত্রী তিনি বলছেন যে কিছু রাজ্য থেকে দাবি উঠেছিল যে আগের ব্যবস্থাই ঠিক ছিল, রাজ্যগুলি পুনর্বিবেচনার আর্জি জানায়, সেই দাবি মেনে বিনামূল্যে টিকার ব্যবস্থা করা হচ্ছে। चाहते हैं मई में 2 सप्ताह बीतते बीतते कुछ राज्य खुले मन से ये कहने लगे कि पहले वाली व्यवस्था ही अच्छी थी। धीरे धीरे इसमें कई राज्य सरकारें जुड़ती चली गई। वैक्सीन का काम राज्यों पर छोड़ा जाए, जो इसकी वकालत कर रहे थे उनके विचार भी बदलने लगे। एक अच्छी बात रही कि समय रहते राज्य पुनर्विचार की मांग के साथ फिर आगे आए। राज्यों की इस मांग पर हमने भी सोचा कि देशवासियों को तकलीफ ना हो, सुचारू रूप से उनका वैक्सीनेशन हो। इसके लिए 1 मई के पहले वाली, यानी 1 मई के पहले 16 जनवरी से अप्रैल अंत तक जो व्यवस्था थी, पहले वाली पुरानी व्यवस्था को फिर से लागू किया जाए। साथियों, आज ये निर्णय लिया गया है कि राज्यों के पास वैक्सीनेशन से जुड़ा जो 25% काम था, उसकी जिम्मेदारी भी भारत सरकार उठाएगी। শিবাজিদের বক্তব্যটার মধ্যে খুব খুব সাটল একটা জায়গা আছে, যেখানে রাজ্যগুলোর যে দাবি ছিল এর আগে, সেই দাবিগুলো কোথাও ভ্রান্ত কিনা। আমি আবারও বলছি যে খুব সূক্ষ্মভাবে এই প্রসঙ্গটা, সেটাকে খুব সূক্ষ্মভাবে একটা জাস্ট টাচ করে যাওয়া হয়েছে। এই সম্পর্কে আপনার কি বক্তব্য? না, একটা কথা আমি বলছি, একটু কাইন্ডলি যদি অন্য কেউ ইন্টারাপ্ট না করেন ভালো হয়। সেটা হচ্ছে যে আমাদের এখানে এই যে বলা হচ্ছে না ইউনিভার্সাল ভ্যাকসিনেশন, এটাই তো হওয়া উচিত, এটাই দাবি, তো এটার দাবি তো সকলে করছিলেন। এবারে এই যে রাজ্য নিজে নিজে কিনে নিতে হবে, রাজ্যের ওপরে এই চাপ, কোনো রাজ্য কি চাইবে আমাদের এখানে আর্থিক যে অবস্থা যে আমাকে দিয়ে দিন, আমি সব কিনে করব? কেন কখন হচ্ছে? যখন ভ্যাকসিন আসছে না। ভ্যাকসিন না যখন আসছে, আমরা দেখতে পেলাম এপ্রিল মাসে কিরকম ইলেকশন র্যালিজ হলো, এবং তখন সেই সময়ের পর থেকে এপ্রিল 10-এ, মার্চ এপ্রিলে হলো, এবং এপ্রিল 10 থেকে সাংঘাতিকভাবে ফ্লেয়ার আপ করলো, এবং তখন থেকে এই ভ্যাকসিন নিয়ে টানাটানি হচ্ছে। এটা তো প্রত্যেকে ডিম্যান্ড করছেন। আমি আবার বলবো, সৌম্য যেটা বললেন, দের আয়ে পর দুরুস্ত আয়ে, ভালো, এটা হওয়া ভালো, কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে যে আমাদের এখানে যে ভ্যাকসিনেশনের যে, এটা তো দেশের দায়িত্ব, এবং এইখানটায় যেটা বলার চেষ্টা করলেন যে আরজি জানিয়েছেন, উনি বলে আরজি কথাটা বলেছেন। আরজি কোথায়? লোকেরা তো দাবি করছেন, মুখ্যমন্ত্রীরা বলছেন কেবল নয়, কংগ্রেস সভানেত্রী বলছেন কেবল তাই নয়, রাহুল গান্ধী বলছেন, তিনি বারবার বলেছেন, এবং যেটা সুপ্রিম কোর্ট বলছেন। সুপ্রিম কোর্টের ওপরে তো কেউ নয়, সুপ্রিম কোর্টও কি বাজে বাজে কথা বলছেন। তো সুতরাং এই একটা জায়গায় যে ওরা চেঞ্জ করছেন, এটা ভালো। তবে রাজনৈতিক ব্যাপার যেহেতু আমাকে জিজ্ঞেস করছো, এটা তো আছে, এই সূক্ষ্ম জায়গাটা খুব ভালো লাগছে। অন্তত ইউপি ইলেকশনের আগে এই জায়গাটা তৈরি হচ্ছে, দিস ইজ ভেরি গুড। মানে অন্তত একটা আবহাওয়া তৈরি হচ্ছে যে উই আর ডুইং। আমি শতরূপা হাত তুলছি, আমি শতরূপা আসবো আপনার কাছে। যেটা শিবাজিদাও বললেন যে সুপ্রিম কোর্টও কিন্তু ভ্যাকসিন নীতি নিয়ে
কেন্দ্রের সমালোচনা করেছিল। ছোট্ট একটা বিরতির পর এ প্রসঙ্গে ফিরছি, দেখতে থাকুন ক্রস ফায়ার। ফিরে এলাম বিরতির পর। ইতিমধ্যে অমিত মালব্য টুইট করেছেন। আমি দেবাংশুকে আরো বিশেষভাবে দেবাংশু এবং সৌম্যকে শোনাচ্ছি। PM was polite, but his message was loud and clear. Opposition ruled states demanded decentralized procurement and administration of vaccines, but couldn't deliver. Hence, center has to step in again, procure and provide to state governments, just like it did between Jan to April. অর্থাৎ দেবাংশু সরাসরি যেটা খুব সাটল ওয়েতে প্রধানমন্ত্রী বলতেও বলেননি, জাস্ট একটা আভাস দিয়ে গিয়েছিলেন। অমিত মালব্য সেটাকে অত্যন্ত স্ট্রংলি বলছেন যে স্টেট গভর্নমেন্ট অপোজিশন বিজেপি রাজ্যগুলির যে ডিসেন্ট্রালাইজড প্রকিউরমেন্টের দাবি ছিল, কিন্তু তারা সেটাকে যখন পেল সেই দায়িত্বটা তারা ডেলিভার করতে পারলো না, যে কারণে আবার কেন্দ্রকে স্টেপ ইন করতে হলো এবং আবারও পুরনো ব্যবস্থায় ফিরতে হলো। দেখুন, আমি জাস্ট 3টে পয়েন্ট বলি। প্রথম কথা হচ্ছে যেটা আমাদের শিবাজি বাবু বললেন, কখন রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে এই কথা বলেছিল? যখন কেন্দ্রীয় সরকার নিজে ভ্যাকসিনের যোগান দিতে পারছে না, তুমি পারছো না, তুমি অন্য কাউকে করতেও দিচ্ছ না, তখন রাজ্যগুলো বললো আমাদের ট্রাই করতে দাও। এবার যখন কেন্দ্রীয় সরকার দেখা যাচ্ছে যে এই কাজটা চলছে এবং ভারতবর্ষে ভ্যাকসিনের যথেষ্ট যোগান নেই, তখন সমস্ত রাজ্যগুলো কেন্দ্রকে বললো আপনারাও বেশি করে ভ্যাকসিন রাজ্যগুলোর কাছে যোগান অন্তত পাঠান, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ফ্রি ভ্যাকসিন দেওয়ার সেটা কাজে লাগান। ওপিএতে আমি জাস্ট দুটো ডেটা দিই। প্রথম ডেটা কি, জানুয়ারি 2021 যখন শুরু হলো তখন ভারত সরকার যেটা 70% ভ্যাকসিন প্রডিউস করে ভারতবর্ষ, গোটা পৃথিবীতে যত ভ্যাকসিন পাওয়া যায় তার 70% ভারত। কিন্তু ভারত সরকার কি করলো, একদম শুরুতে জানুয়ারি মাসে 1.5 কোটি ডোজ অর্ডার করলো ভ্যাকসিনের। আমরা সবাই জানি দেশের জনসংখ্যা হচ্ছে 140 কোটি, আর 1.5 কোটি ডোজ মানে এটা 75 লক্ষ লোকের জন্য মাত্র। এবার আপনি আসুন মে মাসে ভারত সরকার কি করলো, 21 কোটি লোকের জন্য 21 কোটি ডোজ কোভিশিল্ড অর্ডার দিল এবং 7 কোটি ডোজ কোভ্যাক্সিন অর্ডার দিল। এই 21 কোটি আর 7 কোটি ডোজ যদি আপনি মেলান তাহলে 14 কোটি মানুষ ম্যাক্সিমাম এটা পেতে পারে। আপনি বলুন অমিত মালব্যের বক্তব্যে অমিত মালব্যের বক্তব্যে অত্যন্ত স্পষ্ট একটা অভিযোগ রয়েছে সৌম্যদা। দাদা, অমিত মালব্য সেই তো অমিত মালব্য যে অমিত মালব্য শুধু টুইট করেন আর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে ফিকটিশিয়াস কথাবার্তা লেখেন, সেই অমিত মালব্য তো শুনে নিন। আমি একটা কথা বলি, ভারতবর্ষে ভ্যাকসিন নিচে শতরূপা ম্যাডাম এত কথা বলছিলেন, এই নাগপুরের ডেটা না বললেই ভালো হয়। ভারতবর্ষে 2020 সালের নভেম্বর মাসে বিহারের ইলেকশনের পরে ওনাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, 1টা লোককে ফ্রিতে ভ্যাকসিন দিয়েছেন। অল পার্টি মিটিংয়ে আমরা ডিমান্ড করেছিলাম, সুপ্রিম কোর্ট যখন টেনে একটা ছাপ্পর মেরেছে গালে সরকারের, তখন মনে হচ্ছে ভ্যাকসিন ফর অল। আজকে ভারত 1 টাকা খরচা করেনি। প্রপার্টি শুনুন, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, যারা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটে যে দুটো কোম্পানির সাথে টাই আপ হয়েছে ভারতবর্ষের, আপনি চুপ করুন। আপনি কথা বললে অনেক কথা বেরিয়ে পড়বে, আপনি চুপ করুন। ভারতবর্ষে 1 টাকা খরচা করেনি 35,000 কোটি টাকার মধ্যে থেকে। নির্মলা সীতারামনকে জিজ্ঞাসা করুন যে ভারতবর্ষে কটা প্রকিউরমেন্ট করা হয়েছে ভ্যাকসিনের। একটা প্রকিউরমেন্ট করা হয়নি। মিথ্যে কথা বলার, এই বিজেপির মিথ্যে কথা বলা, এই বিজেপির মিথ্যে কথা বলার একটু শতরূপা, আমি এখানে খুব নির্দিষ্টভাবে এই প্রশ্ন শতরূপা, এখানে প্রশ্ন উঠছে যে আসলে কি ভ্যাকসিন নীতি নিয়ে কেন্দ্র আসলে একটু বিভ্রান্ত, একটু দিশেহারা প্রথম থেকে যেটা চলছে, এবং শেষ অবধি সুপ্রিম কোর্টকে অবধি তিরস্কার করতে হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে যে শব্দ বন্ধটায় আপনার শুরুতে আপত্তি ছিল, বিরোধীরা যেটা বলছে যে বাধ্য হয়ে শেষ অবধি ফ্রি ভ্যাকসিনের কথাটা তারা ঘোষণা করছেন, এই বাধ্য হয়ে শব্দটাতে আপনার
প্রথমে আপত্তি ছিল, কিন্তু যদি আমরা ঘটনা পরম্পরা দেখি তাহলে কি সত্যি এটা ছাড়া কোনো পথ ছিল কেন্দ্রের? না না মৌপিয়া, আমি প্রথম থেকে একটু বলি, যখন থেকে ভ্যাকসিন এখানে রিলিজ হয়েছে তখন তুমি যদি দেখো, মানে তোমাদের মিডিয়াদের কাছে তো আমি তো না হয় বিজেপির ডেটা বলবো, নাগপুরের ডেটা নাকি বলছি, যারই ডেটা বলি, তোমাদের কাছে তো সঠিক ডেটা থাকে, তোমরা তো 24 ঘন্টা, তোমরা তো লিডিং চ্যানেল, কিন্তু সেই ডেটা অনুযায়ী তুমি দেখো প্রথম থেকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কত লক্ষ ভ্যাকসিন অলরেডি এসে গেছে। সেই ভ্যাকসিন মমতা ব্যানার্জি যে জাহির করলো আমি কিনছি বলে, সেই কত ভ্যাকসিন স্টকে ছিল। আজকে মাননীয় রাজ্যপাল কতদিন আগে বলেছে যে শ্বেতপত্র ঘোষণা করো কত ভ্যাকসিন তোমাদের আছে এবং কত ভ্যাকসিন তোমরা ব্যবহার করেছো, দিনে কত লোককে তোমরা ভ্যাকসিন দিতে পারছো, সেইটা করতে রাজ্যরা ব্যর্থ। আজকে যে হেলথ সেন্টারগুলো লাগে, যেভাবে ভ্যাকসিন সেন্টারগুলো রান করতে হয়, আজকে ভ্যাকসিন স্টোরেজের জায়গা লাগে, খুব সংক্ষেপে আমি দেবাংশু রেসপন্সিবল শিবাজিতার কাছে যাব। দেবাংশু, বিকজ প্রতিটা ভ্যাকসিন কার কাছে যাচ্ছে, কোথায় যাচ্ছে, এই মৌপিয়া, জিনিসটা যদি রাজ্য সরকার করতে না পারে, এখন কেন্দ্রীয় সরকারকে দিয়ে তো নেটে সমস্ত ডিটেইলস অ্যাভেলেবল রয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি যেটা স্পষ্টভাবে বলছি সেটা হচ্ছে, আপনারা রাজ্য সরকারগুলোর কথা বলছেন তো, আজকে সুপ্রিম কোর্ট নিশ্চয়ই কিছু বুঝে বক্তব্যগুলো রেখেছিল। সুপ্রিম কোর্ট তো রাজ্য সরকার নয়, তারা কোনো রাজনৈতিক দলের সদস্য নয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা একদম শুরু থেকে যে বিভ্রান্তিগুলো নিয়ে কাজ করলেন, সবার প্রথম আপনাদের ভুলটা হলো যে ভ্যাকসিন আপনারা ঠিকঠাক করে অর্ডার দিলেন না। এবার আপনি আমার একটা কথা বলুন তো, প্রথম ভ্যাকসিন আর দ্বিতীয় ভ্যাকসিন নেওয়ার মাঝখানে যে ডিফারেন্সটা, এই ডেটটা আপনারা কতবার চেঞ্জ করেছেন? এই ডেটটা এতবার করে কেন চেঞ্জ করেছেন? কারণ আপনারা ভ্যাকসিন দিতে পারছিলেন না। এখানে আমরা শিবাজির এই পারস্পরিক চাপানোতলের মধ্যে আপনার কাছে আমার প্রশ্ন, যে ভ্যাকসিনটা নিয়ে আমরা গত মার্চে যখন কোভিড আতঙ্কর সঙ্গে আমরা পরিচিত হলাম সরাসরি, তারপরে 1 বছর 3 মাসে সবচেয়ে বেশি করে যদি কোনো বিষয় নিয়ে চর্চা হয়ে থাকে এবং মানুষ মরিয়া হয়ে যদি কোনো কিছুর দিকে উৎসুক হয়ে তাকিয়ে থাকে, সেটা হচ্ছে ভ্যাকসিন। কিন্তু যখন ভ্যাকসিন রোল আউট করলো, তারপর থেকে এখন অবধি যে ঘটনা পরম্পরা যদি দেখি, আসলে কি কোনো প্রপার রোড ম্যাপ ছিল? কোথাও কি একটা দিশা ছিল? অফকোর্স আমি বলবো না ইচ্ছে করে কেউ করছেন, কিন্তু যেটা দেখা যাচ্ছে কোনো রোড ম্যাপ, যেটার কথা এক্ষুনি তুমি বলছো মহিলা, অর্থাৎ কিনা দিশা, কোন দিকে যাব, প্ল্যানিং এবং কিভাবে করব, তার আগে কতগুলো জায়গায় একটা কথা মাথায়, দুটো কথা আমাদের রাখতে হবে। কোথাও একটা সেলফ কমপ্লাসেন্সি, আত্মসন্তুষ্টি চলে এসেছিল। আমরা ভ্যাকসিন বাইরের লোককে আমরা দিয়েছিলাম, আমরা ভাবলাম করোনা চলে গেছে। যেমন এখনকার এইটা যখন এখন নামছে, আমরা যখন একটু নিম্নমুখী গ্রাফ, এখন চারিদিকে খুলছি, এরপরে আবার থার্ড ওয়েভ আসবে। আমরা কি তার আগে প্রোঅ্যাক্টিভ? আমরা রিঅ্যাক্টিভ হচ্ছি, আমরা কোনো একটা ঘটনার প্রতিক্রিয়া হিসেবে করছি। একটা ব্যাপার আমি বলে খালি শেষ করছি, যে আরেকটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন, আফওয়া, গুজব এবং যারা ভ্যাকসিনের কথা বলে এটা লাগবে না এটা বলছেন, এটার ইঙ্গিত কার দিকে? এটা কি কোনো বিখ্যাত বাবার দিকে, যিনি এই কথা বলেছেন এবং সবাই মিলে তার বিরুদ্ধে, বা মেডিকেল প্র্যাকটিশনাররা তার বিরুদ্ধে আন্দোলন করছেন, সেটাকে তার কথা অ্যাড্রেস করলেন? তার বিরুদ্ধে কি ব্যবস্থা হচ্ছে? বিশেষ এক বাবা যিনি বলছেন এগুলো কিছু লাগবে না, ভ্যাকসিন না নিলেও চলবে। একটা কথা খুব সংক্ষেপে, আমাকে ব্রেক নিতেই হবে। শিবাজিদা একটা কথা বলতে চাই। হ্যাঁ শিবাজিদা, একটা কথা বলছি, যে ভারতবর্ষে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট অ্যাক্টের অনুযায়ী যখন কোভিশিল্ডের সঙ্গে টাই আপ হলো, যখন অ্যাস্ট্রাজেনেকা তাদের র মেটেরিয়াল নিয়ে এসে আমাদের দেশে তৈরি করলো, তার 85% তার কন্ট্রাক্ট অনুযায়ী দিয়ে দিতে হলো। তখনও প্রধানমন্ত্রী একবারও ভাবলেন না যে ভারতবর্ষের জনসংখ্যা অনুযায়ী কত অর্ডার করতে হতে পারে? চলতে থাকবেই আপাতত। অর্থাৎ সত্যি রাজ্যগুলির ব্যর্থতা, নাকি শেষ অবধি আবারও কেচে গন্ডুস করতে বাধ্য হলো কেন্দ্র? এই রাজনৈতিক বিতর্কটা চলতেই থাকবে, কিন্তু এটা সুখবর যে শেষ অবধি 18 ঊর্ধ্বদের বিনামূল্যে ভ্যাকসিন, যেটা একটা ওয়েলফেয়ার স্টেটে যেটা হওয়ারই কথা, একটা ওয়েলফেয়ার স্টেটে নাগরিকরা যেটা ডিজার্ভ করেন, যেটা তাদের প্রাপ্য বলে বিভিন্ন বিশেষজ্ঞরা ইদানিং বলে আসছিলেন, শেষ অবধি 21শে জুন থেকে সেটা যে শুরু হতে চলেছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আপাতত একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আর বিরতির পর ফিরবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব নেওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠকে স্পষ্ট যে বিজেপির সঙ্গে এবার সম্মুখ সমর। ছোট্ট একটা বিরতির পর ফিরছি। ক্রসফায়ার নিয়ে দেখতে থাকুন জি 24 ঘন্টা।
2021 বিধানসভা নির্বাচনে লেটার মার্কস নিয়ে পাশ করার পর প্রত্যাশা মতোই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গুরু দায়িত্ব পেয়েছেন গত শনিবার। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব কাঁধে নেওয়ার পর আজকে তার প্রথম সাংবাদিক সম্মেলন, যেখানে সবার নজর ছিল। আর সেখানে তিনি স্পষ্ট করে দিলেন যে এবার বিজেপির সঙ্গে সম্মুখ সমর। তিনি বললেন যে এরপর থেকে হেড অন বিজেপির মোকাবিলা, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, তার গণ্ডি পেরিয়েও। শুনুন। Whichever state we plan to start our unit in, it can be a big state, it can be a state in southern India, it can be a state in northern India, it can be a state in the northeast. Whichever state we start our unit in, our organization in, we will take BJP head on and we will start our unit to win the state. শতরূপা, হেড অন, বিজেপিকে হেড অন নেওয়ার বার্তাটা খুব জোরালোভাবে স্পষ্টভাবে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবং যখন এই কথাটা তিনি বললেন তখন মাথায় রাখতে হবে এমন একটা নির্বাচন জয়ের পর বলছেন যে জয়টা মমতা বন্দ্যোপাধ্যায় বনাম স্থানীয় বিজেপি নেতৃত্ব ছিল না। যে লড়াইটায়, যে নির্বাচনটায় সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন স্বয়ং নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডারা। ও মৌপিয়া, আমরা তো ভয় শিউরে উঠছি, কোথায় নাকি হেড অন বিজেপিকে নেবে। যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আজ অবধি অল ইন্ডিয়া হতে পারলো না, এখন তারা অন্যান্য রাজ্যে নাকি স্টার্ট করবে, ওরা নাকি ইউনিট প্ল্যান্ট করবে, তখন নাকি তারা বিজেপিকে হেড অন নেবে। আমি তো বলবো খুব ভালো কথা, কংগ্রেসের তো প্রায় অস্তিত্ব উঠেই এসছে, সেই সরে গেছে, প্রায় কংগ্রেস অবিলুপ্তই বলতে পারে। তো যদি ওরা করতে পারে খুব ভালো, বিজেপি অলওয়েজ এনজয়স হেলদি কম্পিটিশন, যদি করতে পারে খুব ভালো, দেখা যাক কী হয়। আজকে 2021-এ ওরা যেরকমভাবে জয় নিয়ে এসেছে, বিজেপি কিন্তু পুরোপুরি হেরে যায়নি। 77টা এমএলএ, এখন 75টা এমএলএ মানুষ আমাদের কিন্তু দিয়েছে, সেটা ভুলে গেলে চলবে না। এবং আমি যখন বলছি আমার জেপি নাড্ডা এখানে সর্বশক্তি দিয়ে প্রচার করেছেন, তখন কিন্তু 77টা এমএলএ টার্গেট নিয়ে করেননি, তখন তারা 200-র বেশি আসন এবং পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল তার টার্গেট নিয়ে লড়েছিলেন, তার টার্গেট নিয়ে ঝাঁপিয়েছিলেন। 77টা আসনই যদি এক্সপেক্টেড ছিল তাহলে নিশ্চয়ই নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা আসতেন না। আমাদের যদি না, আর কেন হয়নি সেটা তো অন্য বিশ্লেষণে যাব। তুমি আবার আমাকে দেখো কেন আমাদের 77টা হয়েছে, কেন আমাদের সরকার আমরা করতে পারিনি, সেই বিশ্লেষণ আমরা আবার করব। কিন্তু আমাদের পরম সৌভাগ্য যে আমি স্পেসিফিক্যালি ভারতীয় জনতা পার্টির মেম্বার, যেটা ভারতীয় জনতা পার্টি অল ইন্ডিয়া পার্টি, পৃথিবীর শ্রেষ্ঠ বড় পার্টি। সেই জন্য সেখানে যদি আমাদের পার্টিতে ন্যাশনাল লিডাররা থাকে, যারা প্রকৃত ন্যাশনাল, যারা বাংলার ওপরে চিন্তা করে, যারা ভারতীয় বলে নিজেকে গণ্য করেন এবং মানেন, সেটা ভালো করেই মানেন, তারা যদি এসে পশ্চিমবঙ্গে যদি ক্যাম্পেইন করে, সেটা আমি বলবো মা দুর্গার সেখানে আমি মনে করি না যে 77টা এমএলএ আমরা প্ল্যান করে করেছি। দেবাংশু গুরুত্ব দিতে নারাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজকের হুঙ্কারকে গুরুত্ব দিতে নারাজ শতরূপা। না, অহংকার তো পতনের মূল, এই কথাটা আমরা শুনেছিলাম। একটা কবিতা ছিল না, রণরঙ্কা শব্দ নাহি তোলে, জয়স্তম্ভ মূঢ় সম অর্থ তার বলে। এই কবিতাটা আমরা পড়েছিলাম। তো আমার কথাটা হচ্ছে, শতরূপাদি খুব সুন্দর একটা কথা বললেন, আমরা কিন্তু একেবারে হেরে যাইনি। তো আমার কথাটা হচ্ছে, ওনারা একেবারে না হারার জন্য লড়েছিলেন কিনা জানি না, তবে কেন্দ্রীয় সরকার বা নরেন্দ্র মোদীর সরকার যে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছিল, সেই 543 আসনের মধ্যে 303 আসন পাওয়া এবং 292-এর মধ্যে 292টা দিয়ে কন্টেস্ট হয়েছিল, তার মধ্যে 213টা আসন পাওয়া, কোনটা বড় জয় বা কোনটা অধিক সংখ্যক পার্সেন্টেজ পাওয়া, এক্ষেত্রে নরেন্দ্র মোদীর বিরোধীরাও তো বলতে পারে আমরা কিন্তু হারিনি, আমরা কিন্তু খুব ভালো ফলাফল করেছি। দেখুন, এটা হয় না। ভোট পেয়ে লড়াই করেছিলেন, তারপরে 38% এসে থেমে গেছেন। তৃণমূল কংগ্রেস পরে ক্ষমতায় আসার 10% বেশি ভোট পেয়েছে। এরকম সবাই নৈতিক জয় দেখতে পান। আমরা কিন্তু ভীষণ পজিটিভ পার্টি। যে পার্টি 3টে এমএলএ ছিল, সেখান থেকে আমরা 77টা হয়েছি, সেটা আমাদের জন্য যথেষ্ট বড় জয়। পশ্চিমবঙ্গ আমাদের হারায়নি। ভেবেছিল আরেকটা নারী দুর্গাকে হারাতে কতক্ষণ লাগে, কিন্তু শেষমেশ মহিষাসুরকে কোথায় গিয়ে রুখতে হয়েছে আমি একটা উদাহরণ দিলাম, কোনো কিছুর সাথে তুলনা করছি না, কোনো মিল খুঁজে পেলে একান্ত কাকতালীয় ব্যাপার। তো আমি বলছি, সেই মা দুর্গাকে এবার আপনি
দেবাংশু একটু অডিও প্রবলেম হচ্ছে। দেবাংশু তোমার কোথাও একটা লুজ কানেকশন হচ্ছে, আমি আসবো তোমার কাছে। আমি সৌম্যদার কাছে যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরেকটা বক্তব্য শোনাবো, যে তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে সর্বভারতীয় স্তরে তিনি যেটা বলছেন যে দেশের প্রত্যেক কোনায় কোনায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে, এবং তাকে যখন এই প্রসঙ্গে প্রশ্ন করা হয় তিনি বলেন যে কোনো রাজ্য থেকে শুধুমাত্র 3-4 জন এমএলএ নেওয়ার জন্য বা অপোজিশন বিরোধী শক্তি হওয়ার জন্য তৃণমূল কংগ্রেস ভিন রাজ্যে লড়াইটা করবে না, তারা করবে ক্ষমতায় আসার জন্য, সেই রাজ্যে ক্ষমতায় আসার জন্য। শুনুন। Let me put this on record. When we come out with a plan, this attempt of Trinamool going national is going to be very different from what Trinamool has attempted in the past. अगर हम कोई स्टेट में जाएंगे, चाहे वो कोई भी स्टेट हो, छोटी सी छोटी स्टेट हो, बड़े से बड़ा स्टेट हो, उस स्टेट में हम खाली चुनाव लड़ने के लिए नहीं जाएंगे। हम खाली 1 विधायक 2 विधायक जीतने के लिए नहीं जाएंगे, वोट शेयर बढ़ाने के लिए नहीं जाएंगे। अगर जाएंगे वो स्टेट जीतने के लिए जाएंगे। সৌম্যদা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটাও ভীষণ রকম লাউড অ্যান্ড ক্লিয়ার। আর এখানেই প্রশ্নটা উঠছে, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলছেন যে অন্য রাজ্যে যখন আমরা যাব তখন শুধুমাত্র 1 জন বা 2 জন এমএলএর লক্ষ্যে বা ভোট পার্সেন্টেজ বাড়ানোর লক্ষ্যে বা অপোজিশন হওয়ার লক্ষ্যে যাব না, তাহলে তো কংগ্রেসের জন্য একটা মাথা ব্যথার কারণ থাকে। আমরা সাম্প্রতিক অতীতে যেটা দেখেছি যে বিভিন্ন ইস্যুতে মোদী বিরোধী প্রধান মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় উঠে আসছেন কিনা, তাই নিয়ে জাতীয় স্তরে একটা আলোচনা বিতর্ক ইতিমধ্যেই চলছে। আমরা দেখেছি #বেঙ্গলি প্রাইম মিনিস্টার, #মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে চাই, এই সমস্ত ক্যাম্পেন দেখেছি। না ঠিক আছে মৌপিয়া, প্রথম কথা বলি, একটা পলিটিক্যাল পার্টি তার পলিটিক্যাল অ্যাসপিরেশন থাকতেই পারে, সেটা থাকার কোনো অপরাধ নয়, কিন্তু দিল্লি পশ্চিমবঙ্গ থেকে 1300 কিলোমিটার দূরে, তো 1300 কিলোমিটার দূরে, আর 138 বছরের দলের সাথে এটা তো কোনো কথা না। আমরা সর্বভারতীয় ক্ষেত্রে মোদী বিরোধিতার অঙ্কে সারা ভারতবর্ষের সমস্ত পলিটিক্যাল পার্টি তারা একটা অ্যাকুয়েশন করছে, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে উনি কি করবেন সেটা ওনার দলের বিষয়, কিন্তু দিল্লি আর পশ্চিমবঙ্গ 1300 কিলোমিটার দূরে, আর পশ্চিমবঙ্গে 42টা সিট সবচেয়ে যোগ্য, এই দাবিও কিন্তু বিভিন্ন মহল থেকে উঠছে রিসেন্টলি। দেখুন আমি একটা কথা বলি, বিশেষ করে এই বিধানসভা নির্বাচনের পর বিজেপি বিভিন্ন দলের নেতারা যেভাবে অকুণ্ঠ অভিনন্দন জানিয়েছেন, যেটা আজকেও অভিষেক ব্যানার্জি আজকে যেটা মেনশন করেছেন। না নিশ্চয়ই উনি অভিনন্দন পাওয়ার শুনুন, উনি অভিনন্দন পাওয়ার যোগ্য, কেন উনি জিতেছেন, 3 বারের মুখ্যমন্ত্রী হয়েছেন, অভিনন্দন তো নিশ্চয়ই পাবেন। মোদী বিরোধিতার অঙ্কে ওনাকে আমরা অভিনন্দন, শুধু নয় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন, আমরা অভিনন্দন জানিয়েছি। অভিনন্দনের বিষয় নয়, বিষয়টা হচ্ছে আমি শুধু একটাই কথা বললাম যে ভবিষ্যৎ রাজনীতি, পলিটিক্স ইজ দ্য গেম অফ এভরি পসিবিলিটিস। এভাবে কখনো বলা যায় না যে আগামী দিনে কি হবে, কেউ বলতে পারে না, কিন্তু কথা হচ্ছে যে শুধু এটুকুই বললাম, পশ্চিমবঙ্গে 42টা সিট আর দিল্লি এখান থেকে 1300 কিলোমিটার দূরে। শিবাজিদার কাছে আসবো। শিবাজিদা, প্রথমত আজকে প্রেস কনফারেন্সে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য আগাগোড়া সেটা কিরকম লাগলো একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে? কারণ অনেকেই মনে করছেন যে 2021-এর বিধানসভা নির্বাচন যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অ্যাসিড টেস্ট ছিল, সেখানে লেটার মার্কস নিয়ে পাশ করে তিনি ফাইনালি ভাইপো ইমেজের যে ছায়া সেখান থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র নেতা হিসেবে ইমার্জ করলেন। আপনি কি একমত? না, স্বতন্ত্র নেতা হিসেবে তো অবশ্যই ইমার্জ করেছেন, এবং ইমার্জ করার ক্ষেত্রে নরেন্দ্র মোদী এবং বিশেষ করে অমিত শাহ এবং অন্যান্য যারা মাননীয় নেতা আছেন বিজেপি, তারা এতবার ভাইপো ভাইপো বলেছেন এবং এতবার ভাতিজা বলেছেন যে বহু আমাদের বন্ধু বান্ধব যারা অবাঙালি দিল্লিতে থাকেন, অন্যান্য জায়গায়, তারাও জিজ্ঞেস করেছেন ইনি কে। তো সেইটা একটা জিনিস মৌপিয়া, এবং অবশ্যই তার একটা কমান্ড এটা তৈরি হয়েছে। তিনি প্রচুর সভা করেছেন, ইনফ্যাক্ট দুজনকে আমরা দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে যোগ্য সঙ্গত করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেয়ার ইজ নো ডাউট। একটাই খালি বিষয় আছে, নিশ্চয়ই এটা একটা বড় কথা তিনি বলছেন, আজকে তিনি নির্বাচিত হয়েছেন, একটা বড় দায়িত্ব, বিশাল বড় দায়িত্ব পেয়েছেন, ন্যাচারালি তাকে এগিয়ে নিয়ে যেতেই হবে। কিন্তু আমাদের এখানে আমার মনে হয় যে এইটা নিয়ে যদি বিজেপি বিরোধী, যদি আমি সেদিক থেকে যদি ব্যাপারটা দেখি, তাদের কোয়ার্টারের মধ্যে
এই সৌম্যদের দলের সঙ্গে যদি দেবাংশুদের দলের একটা কোথাও কম্পিটিশন এটা লাগে, তাহলে কিন্তু এই দিল্লির ব্যাপারটা অনেকটা অধরা থেকে যাবে। অর্থাৎ দিল্লি যেটা লড়তে গেলে, যেটা বলছেন অনেকে যে ইউপি এর একটা জোটের বিরুদ্ধে, দেখো এখনো কিন্তু একটা জোট, এনডিএ ইজ অ্যান অ্যালায়েন্স। এখন যদিও তার মধ্যে বিজেপি সবচেয়ে বড়, বিজেপি সিঙ্গেল লার্জ মানে মেজরিটি পার্টি, কিন্তু তবুও এটা অ্যালায়েন্সের জায়গায় আরেকটি অ্যালায়েন্স, যেটার কথা উনি ফেডারেল ফ্রন্ট বলছেন, সেটা হতেই পারে। অর্থাৎ সেখানে যদি সবাইয়ের মধ্যে একটা তালমিল না থাকে, তাহলে শেষ পর্যন্ত কিন্তু মুচকি কোথাও হয়তো বিজেপি হাসবে। যদি একেবারে এখানেই শিবাজিরা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট তুলে দিয়েছেন যে মোদি বিরোধী শক্তির রাশটা কার হাতে থাকবে এই প্রশ্নের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে অন্যতম দাবিদার হয়ে উঠছেন, এই নিয়ে নতুন করে একটা আলোচনা, একটা চর্চা শুরু হয়ে গেছে জাতীয় রাজনীতিতে। ছোট্ট একটা বিরতির পর এ প্রসঙ্গে আলোচনায় ফিরছি। আমি দেখতে পাচ্ছি শতরূপাও রেসপন্ড করতে যায়। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন ক্রসফায়ার। আর বিজেপি নেতা সায়ন্তন বসুর কটাক্ষ, স্বপ্ন দেখতেই পারেন, স্বপ্ন দেখতে অসুবিধে কোথায়? স্বপ্ন দেখতে পারেন, স্বপ্ন দেখতে তো বাধার কিছু নেই। মুঙ্গেরিলালকে হাসিন স্বপ্নে, তাতে ট্যাক্সও লাগে না, পয়সাও লাগে না। কিন্তু বরাকর নদী পেরিয়ে ঝাড়খণ্ডে পৌঁছলে যদি জিজ্ঞাসা করেন তৃণমূল কংগ্রেস হোতা কে হয়, খাতা হ্যায় ইয়া পিতা হ্যায় ইয়া সর পর চুপকাতা হয়, কেউ বলতে পারবে না। আর আলিপুরদুয়ার কুচবিহার পেরিয়ে আসামের বনগাঁইগাঁও বা ধুবড়িতে গিয়ে যদি জিজ্ঞাসা করেন তৃণমূল কংগ্রেসটা মাছের ঝোলে দেয় না চাটনিতে দেয়, কেউ বলতে পারবে না। একটা পঞ্চায়েত সদস্য নেই কোনো রাজ্যে, একটা মিউনিসিপ্যালিটিতে কর্পোরেটর কাউন্সিলর নেই, কোথাও জেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়নি। আমি বিধায়ক সাংসদ তো ছেড়েই দিলাম, এত সহজ। দেবাংশু, তুমি শুনতে পেলে সায়ন্তন বসুর বক্তব্য। তার সঙ্গে একটু অ্যাড করি, তথাকথ রায় কালকে বলেছিলেন যে গরুর গাড়ির হেডলাইট। আমার যেটা বক্তব্য, সায়ন্তন বাবু খুব সুন্দর কথা বলেছেন যে কোথাও কিছু নেই। জানেন তো, অহংকারটা প্রচুর মাত্রায় বোঝা যাচ্ছে তাদের কথায়। এই অহংকারটাই আমরা দেখেছিলাম। কিন্তু একটা ছোট্ট কথা আমি ওনাদের মনে করিয়ে দিতে চাই, এই বাংলাতেও একসময় বিজেপির 3 জন এমএলএ ছিল। সেখান থেকে আজকে বিজেপি যে 77-এ গেছে মাত্র 5 বছরে, এটাকে বিজেপি বিরাট উত্থান মনে করে। আমার কথা, বিজেপি 3 থেকে 77-এ যেতে পারলে তৃণমূল 22 থেকে 222-এ যাওয়া বা 322-এ যাওয়াটা সাধারণ ব্যাপার। একসময় বিজেপিও 2 ছিল, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, তৃণমূল কংগ্রেস এর আগেও 2-3টে রাজ্যে ফাইট করেছিল এবং আমরা দেখেছি কিছু কিছু নেতা সেখানে কাজ করেছিলেন যারা পরবর্তীকালে বিজেপিতে চলে যায়। তার জন্য একটা সমস্যা হয়েছে। এখন আমরা অনেকটা গুছিয়ে নাচ্ছি, আমরা ভরসা পাচ্ছি, কারণ এবার সর্বভারতীয় স্তরে যিনি দায়িত্ব পেয়েছেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং ব্যক্তিগতভাবে মৌপিয়াদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কাজ করার দৌলতে আমি বলতে পারি এমন একজন ঠান্ডা মাথার মানুষ, এমন একজন ঠান্ডা মাথার ক্যাপ্টেনকে আজকে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী ভীষণ রকম ভাবে আশ্বস্ত। যারা আমরা চিন্তা করতাম সত্যি কি বাংলার বাইরে দলটা কবে যাবে, কবে আমরা অল ইন্ডিয়া বেসিসে তৃণমূল কংগ্রেসকে দেখতে পাবো বাংলার বাইরেও একটা বড় ছাতা তুলে দাঁড়াচ্ছে, আজ সত্যি আমরা ভীষণ রকম ভাবে আশ্বস্ত। এবং আমরা বিশ্বাস করি এখানেই আমার এই ব্যর্থ জুটিকে সরানো ক্ষমতা থেকে, তার জন্য তৃণমূল কংগ্রেস তার স্টেপ বাড়াবে। আমরা দেখেছি এর আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে অ্যালায়েন্স তৈরি হয়েছে, কিন্তু এবার তৃণমূল তোমাদের অভিনন্দন রইল, অন্যরকম ভাবে এগোচ্ছে। সময় একদম শেষ, আমাকে এখানে শেষ করতে হচ্ছে, কিন্তু এটা বলার অপেক্ষা সময় 2021-এর বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের এই সর্বভারতীয় রাজনীতিতে প্রসার লাভের যে অঙ্গীকার, সেটা জাতীয় রাজনীতিতে নিঃসন্দেহে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড়সড় চর্চার এবং কৌতূহলের অবকাশ রাখে। শেষ অবধি সত্যি কি তৃণমূল কংগ্রেস রাজ্যের গণ্ডি ছাড়িয়ে গিয়ে নিজেদের সত্যি সত্যি আক্ষরিক অর্থে সর্বভারতীয় দল হিসেবে তার যে মান্যতা সেটা আদায় করে নিতে পারবে? এটা উত্তর ভবিষ্যৎই দেবে। আপাতত এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।